সারা জীবন কংক্রিট ওয়ালের মধ্যে থাকলাম, হয় অফিসে নয় বাসায়। আসলে এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর নেচার, এটাকে উপলব্ধি করার কিন্তু সুযোগ আমাদের খুব কম ছিল। এখন মনে হয় সেখানটায় আমাদের থাকা উচিত ছিল। এবং এই যে আজকে যে নতুন প্রজন্ম আছে তাদের জন্য প্রকৃতি যে কত ইম্পর্ট্যান্ট এটা কিন্তু গ্লোবাল ওয়ার্মিং দিয়ে আমরা বুঝতে পারছি। প্রকৃতিকে এনজয় করা উচিত এবং প্রতিটা আনন্দের সাথে প্রকৃতিকে মিশায় ফেলতে হবে। আজকে ঈদ আনন্দেও আমাদের একটু গাছের কাছে যেতে হবে, একটু নেচারের কাছে যেতে হবে, নাতি ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে হবে। পৃথিবী যে কত সুন্দর, পৃথিবী যখন ছেড়ে না যায় তখন মতো মানুষ রিয়ালাইজ করতে পারে না। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। দর্শক, স্বাগত জানাচ্ছি লিটল টাটা বিজনেস আওয়ারের বিশেষ আয়োজন ঈদ আড্ডা ও সাফল্যের গল্পে। আপনাদের সঙ্গে আছি আমি মারুফা রহমান এবং আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন একজন বিশেষ অতিথি ঈদ আড্ডা এবং গল্পে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে আছেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান জনাব আব্দুল মাতলুব আহমদ। জনাব আব্দুল মাতলুব, ঈদ মোবারক, এবং শুরুতে জানতে চাই আপনি কেমন আছেন? ঈদ মোবারক নিউজ 24কে এবং দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ভালো আছে। আপনার কাছে জানতে চাই যে শুরুতেই যেটি, ঈদের উৎসবগুলো আসলে কেমনভাবে উদযাপন করা হয়? ওয়েল, ঈদ তো সবসময় ছোটোবেলা থেকেই খুব একটা অ্যাট্রাকটিভ একটা জিনিস ছিল। যেমন ছোটোবেলায় ছিল যে আমি কোথায় কোথায় যাব, কি কি খাবো, কি ড্রেস পরবো, এই ধরনের একটা আগ্রহ, আকর্ষণ, তারপরে বসে থাকা আসছে না কেন, এগুলো। যখন মিডল দিকে যখন ছিলাম, যখন বাচ্চারা ছোট ছিল, তখন বাচ্চাদেরকে কি পড়াবো, ওদেরকে সেম ড্রেস হবে নাকি ডিফারেন্ট হবে, ওদের নিয়ে কোথায় কোথায় যাব, কি কি খাওয়াবো, ওরা কি লাইক করে, এগুলো চিন্তা হয়েছে। আর এখন স্টেজে আমার নাতিরা কি করবে, ওরা কোথায়, নাতিদের কি কি ড্রেস হবে, ওরা কি খেতে চায়, ওদের জন্য ওর দাদি এগুলো বানাচ্ছে কি না, এইগুলো নিয়ে থাকে। তো বাট একটা জিনিস কমন, যে ঈদ আসলেই মনটা আনন্দে ভরে যায়, সেই আনন্দটা শেয়ার করতে ইচ্ছা করে। সেটা প্রথমে হলো নিজের ফ্যামিলির সাথে, তারপরে বন্ধু বান্ধব পরিচিতদের সাথে। ঈদ মানেই যে আনন্দ, এটা ছোটোবেলার থেকে আজ অবধি চলছে। আমরা আপনাকে দেখি যে পোশাক আশাকে আপনি খুব শৌখিন, তো ঈদের সাথে কিন্তু ফ্যাশনের একটা সংযোগ আছে। সেক্ষেত্রে যদি আপনার পছন্দের ফ্যাশন বা কী ধরনের পোশাক আপনি পছন্দ করেন? আমার মনে আছে যখন কলেজে পড়তাম তখন বেল বটম প্যান্ট পরতাম, ছেলেরাও পরতো মেয়েরাও পরতো। তো আস্তে আস্তে তখন লম্বা চুল রাখতে হতো, তখন তো চুল ছিল অনেক। তো এখন কিন্তু আমি একটা স্টেজের পরে আমার কাছে পাজামা, পাঞ্জাবি, কোটি, এগুলা খুব অ্যাট্রাকশন লাগছে। এখন লাস্ট আমি বলবো 1 দশক থেকে আমি এটার মধ্যে আছি। তো ফ্যাশনটা ইন্টারেস্টিং এই কারণেই যে ফ্যাশনটা যখন ইউ ফলো দ্য ট্রেন্ড, নিজের কাছে অনেক কনফিডেন্ট লাগে যে না, আমি কিন্তু আই এম অ্যাওয়্যার অফ হোয়াট দ্য ওয়ার্ল্ড ইজ, মানুষ কী চাচ্ছে এখন। তো এখনকার আমিও খুব লক্ষ্য করেছি যে এখনকার ছেলে মেয়েরা যারা আছে তারা খুবই ফ্যাশন ওরিয়েন্টেড। আমরা সবাই বলি যে আপনি খুব সফল একজন মানুষ, আপনার দৃষ্টিতে আপনি কতখানি সফল? সফলতার চেয়ে আমি সবসময় ইম্পর্টেন্ট দিই যে আমার শান্তি আছে কিনা, আমি হ্যাপি কিনা। যেমন ভুটানে হ্যাপিনেস কার্ভের যে পজিশন সোসাইটিতে, মানি কার্ভের কিংবা তোমার রিচনেস কার্ভের কিন্তু অতটা ইম্পর্টেন্ট না। কারণ হ্যাপিনেসটাই হলো মানুষের জীবনের প্রথম রিকোয়ারমেন্ট। আমি এক কথায় বলতে পারবো এই দিকে আমি সফল, যে আই এম ভেরি হ্যাপি। আমার বাচ্চা কাচ্চা, নাতি, বউ এবং আমাদের অফিস, আমাদের লোকজন যারা আছে, বন্ধু বান্ধব, সব মিলিয়ে আমার জীবনটা একটা, আমি বলবো যে একটা হ্যাপিনেসের ভিতর দিয়ে গিয়েছে। অফকোর্স যে কোনো লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকে, চ্যালেঞ্জেস থাকে, বাট এফেক্টটা ফাইনাল যদি হ্যাপিনেসে না থাকে তাহলে কিন্তু আমার কাছে জীবনের মূল্যটা লাগে না।
অনেকে মনে করে যে টাকা হলে বোধহয় খুব খুশি হয়ে যাবে। একটা কথা বলে রাখা ভালো, মানি ইজ নট দি অনলি থিং ফর হ্যাপিনেস। যার জন্য মানি আপনার হ্যাপিনেস আনার একটা প্রথমে সুযোগ করে দেয়, ইজিয়ার দেন নর্মাল। কিন্তু যদি এইটাই মেইন হতো তাহলে গরিবরা তো হ্যাপি থাকতে পারতো না। আমি তো অনেক সময় মনে করি যে যাদের কম আছে দে হ্যাপিয়ার দেন আস। কারণ যাদের কম আছে তারা শেয়ার করে, কেয়ার করে, একজন আরেকজনের সাথে তারা ভাগাভাগি করে, সেটার মধ্যে হ্যাপিনেস আরও বেড়ে যায়। তো আমি এটা বলবো যে হ্যাপিনেস যদি থাকে সফলতা আসবেই। এই সফলতার পেছনের গল্পটা যদি আমরা একটু জানতে চাই, যে চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে তো সবাইকে যেতে হয়, আপনিও বলেছেন আপনার জীবনেও আপস অ্যান্ড ডাউন ছিল, তো সেই আপস অ্যান্ড ডাউন যদি আমাদেরকে একটু বলেন। না, অবভিয়াসলি আমরা যখন, আমি তো আর ব্যবসা করার জন্য তৈরি হচ্ছিলাম না, আমরা চেয়েছিলাম তখনকার দিনে আমরা সিএসপি অফিসার হব। আগেকার দিনে মেয়ে বিয়ে দিত সিএসপি অফিসারদের সাথে, তখন এই ব্যবসায়ীদের দিতই না। তো বাট আমি যখন অক্সফোর্ডে লেখাপড়া করলাম তখন আমাদের দেশ নতুন দেশ, এবং আমাকে অনেক হাতছানি দিয়েছিল যে তুমি এই চাকরি করো, ওই চাকরি করো, এখান থেকে যাও। কিন্তু আমি সবসময় দেশে যাব, দেশের ডেভেলপমেন্টের সাথে থাকবো। আজকে এত বছর পর আমি মনে করি যে আমার ডিসিশনটা কারেক্ট ছিল। কারণ আমার অনেক বন্ধু বান্ধব বিদেশে রয়ে গেছে, এদিক চলে গেছে, ওদিক চলে গেছে। তারা আজকের দিনে তারা কিন্তু দেশের জন্য হা হুতাশ করে, অথবা ওদের দেশ সম্পর্কে কথা বলে কিন্তু ওই দেশে আছে অথচ নাই, এরকম একটা ভাব আছে, মানে ভিতরে একটা ফাঁকা ফাঁকা ভাব আছে। আল্লাহর রহমতে আমাদের ফুল আছে। এবং তখন আমি স্টুডেন্ট থেকে যখন বিজনেসের দিকে ঝুঁকলাম প্রথমে, তা আমাদের ক্যাপিটালের খুব অভাব ছিল। তখন তো দেশেই টাকা ছিল না, আর আমরা তো ব্যবসায়িক ফ্যামিলি ছিলাম না। আমার ফাদার জাস্টিস ছিলেন, তো চাকরিজীবী ছিলেন, সেই হিসাবে আমরা আবার খুবই অনেস্ট ছিলেন। সেই হিসাবে আমাদের সব ছিল, এডুকেশন ছিল, কিন্তু টাকা ছিল না। প্রথমে আমরা সব ভাইরা মিলে আমরা বিজনেসটা করতাম, তখনকার সেই বিজনেসটা। এবং আমাদের বোনরা সব ছোটো ছোটো ছিল, আমরা 14 ভাই বোন। তো সেই হিসাবে আমাদের আব্বা যেহেতু আর্লি মারা গেছিলেন, সেই জন্য রেসপন্সিবিলিটি আমাদের ঘাড়ে চলে আসছিলো। সেই জন্যই আমি কিন্তু ডিট্যাচড হয়ে গেছিলাম ফ্রম যে টার্গেট যে আমি সিএসপি হব, সেখান থেকে সরে গিয়ে আমি কিন্তু বিজনেসম্যানের রূপ নিয়েছি। আর বিজনেস করতে প্রথমে আমি এক্সপোর্ট করতাম। তখন ওই যে বাংলাদেশে হ্যান্ডিক্রাফটস, ভেজিটেবলস, এগুলো তখন আমি এক্সপোর্ট করতাম। যখন আমি এক্সপোর্ট করতাম তখন এক্সপোর্ট প্রমোশন ব্যুরোই জন্ম হয় নাই। পরিকল্পনাটা আপনার মাথায় কিভাবে আসলো এই এক্সপোর্টের হ্যান্ডিক্রাফটস? এটা হয় কি, নিড বেসড। যখন মানুষের কোনো কিছু দরকার পড়ে, মানুষ কিন্তু তার সে অপরচুনিটি খুঁজে বের করে নেয়। ওইটাই হলো নিড ইজ দি মাদার অফ ইনভেনশন বলে। দরকারই না থাকে তাহলে কিন্তু ইনভেনশন হয় না। আমি ছোটোবেলার থেকেই গাড়ি পছন্দ আমার খুব। আমার নাতিটাও এখন আয়াতটা খুব গাড়ি পছন্দ। এই গাড়ি পছন্দ হয়েছিল, তো আমি সবসময় বিশ্বাস করি যে যেটা আমার মন চায় ওই ব্যবসাতেই আমার যাওয়া উচিত, যেটা আমাকে আনন্দ দেয়। তো সেই হিসাবে আমি গাড়ির উপর কনসেন্ট্রেট করলাম। আর 1978-79 থেকে জাপান দিয়ে শুরু করলাম, রিকন্ডিশন কার এগুলো দিয়ে। তারপরে আস্তে 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 গাড়ির উপর কনসেন্ট্রেশন করে গাড়ির সাফল্য থেকে আমরা অন্যান্য জায়গায় সিমেন্ট, পেপার, ফাইন্যান্স কোম্পানি, লিজ কোম্পানি, এইসবগুলো করেছি। আজকে এটা বলবো আমাদের কোম্পানি হয়তো অত বড় না, কিন্তু একটা স্যাটিসফাইড, ট্রান্সপারেন্ট, কমপ্লায়েন্ট কোম্পানি। পাত্র হিসেবে যে আপনি সিএসপি হতে চাইলেন, পরে ব্যবসায়ী হলেন, তো তখন আসলে পাত্রের চিত্রটা কেমন হলো? মানে কন্যা পেলেন? হ্যাঁ, সেলিমাকে তো আমি নিজেই চুজ করেছিলাম। তো খুব ভয়ে ছিলাম, কোনো বাবা ছিল ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা। তো ব্যবসায়ীদের অবভিয়াসলি একটা ব্যাংকের হয়তো সেইভাবে নাও দেখতে পারে, বাট আমার অ্যাডভান্টেজ ছিল যেহেতু আমি অক্সফোর্ডে লেখাপড়া করতাম, এবং উনি আমার ভিতরে একটা ফিউচার দেখতে পেয়েছিলেন, যার জন্য খুব একটা অবজেকশন দেন নাই। আমার মনে হয় যে এখনকার পজিশনে আমি মনে করি যে আমার মনে হয় এইটাই আমার জন্য ভালো হয়েছে। কারণ একটা গভর্নমেন্ট জব করলে একটা সার্টেন এজের পরে রিটায়ারমেন্টে চলে যেতে হয়। আর ব্যবসা বাণিজ্য শিল্পে আপনার রিটায়ারমেন্ট এজ নাই,
আমরা এখনও ক্রিয়েট করছি, এখনও নতুন শিল্প করছি, এবং এখন ইলেকট্রিক গাড়ি, গ্রিন ব্রিক্স, এইগুলো যে নতুন নতুন যে উদ্ভাবন আসছে, রোবোটিক্স, ড্রোন ফ্যাক্টরি, এইসবগুলোতে আমরা যাচ্ছি। তার মানে কি? তার মানে ইউ নেভার রিটায়ার ওয়েন ইউ আর ইন ইন্ডাস্ট্রি। এইটা আমি পরে বুঝছি। ছোটোবেলায় পড়েছিলাম সবসময় সত্যি পথে থাকতে, তাহলে ইউ নেভার গেট স্টাক। তো আমি ওটা ফলো করি এবং চেষ্টা করি জীবনে যতই ঝামেলা আসুক সত্য পথে, রাইট পথে যতটুকু নিজেকে চালায় নেওয়া যায় ততটাই আনন্দ থাকে। আবারও একটু ফ্ল্যাশব্যাকে যাই। সেলিমা আপাকে আপনি নিজেই পছন্দ করেছেন বললেন, তো সেই গল্পটা যদি একটু ছোটো করে শুনি। সেটা হলো কি, আমি একবার আসছিলাম আমার ব্রেকে, তো এইখানে ও আমার বোনের সাথে পড়তো এবং ওরা হোলি ক্রসে পড়তো মেয়েরা, তো ওরা খুব হাসাহাসি করতো আমাকে নিয়ে, যে আমার বলে কারোর সাথে বিয়ে হয়, কারো পছন্দ হয় না। তো ওরা 3 বন্ধু ঠিক করছে একদিন আমরা বাসায় আছি, তো ওরা আসবে আমাকে দেখতে, ব্যাস ঠাট্টার জন্যই আসছিল। তো ওর অনেক লম্বা চুল ছিল, আর আমার ছোটোবেলাতে খুব লম্বা চুল পছন্দ ছিল, আর অফকোর্স দেখতে তো খুব সুন্দরী ছিল। তো তখন আমি হঠাৎ করে চিন্তা করলাম যে আমি একেই বিয়ে করব। তো তখন আমার 7 দিনের গ্যাপ ছিল। তো যেই করে হোক, ওদের বাসা তো আমার ঠিকানা দেয় নাই, খালি বলছিল চাষারাতে রামবাবুর পুকুর পাড়ে তাদের বাসা। তো এখন আমি কি করি, কাউকে তো বলাও যায় না। তো আমার যে বোনটা ছিল ডক্টর তাসলিমা, তো তাকে বললাম যে চলো তোমাকে আদমজি জুট মিল দেখায় নিয়ে আসি। ওই আমাদের তখন খোলা জিপ ছিল, আমি ওটা নিয়ে আদমজি জুট মিলটা ঘুরাই। তারপর বললাম তোর তো বন্ধু বলে কোথায় ছিল জানি, চল দেখে আসি পাওয়া যায় কিনা। তো ওই খুঁজতে 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 আমি ওদের বাসাটা পেলাম। বাসায় পেলাম, তখন এটা বললাম আমি আসছি সে কথা। পরে ফর্মালি ওর বাবার ব্যাংকে গিয়ে আমি অফিসিয়ালি বললাম যে আমি এটা চাই। তার বাবার রেসপন্স ছিল নো, তার রেসপন্স ছিল আরও বড় নো। কিন্তু তো ইয়াং, মাত্র ইউনিভার্সিটিতে পড়ে, ইয়েতে পড়ে, কলেজে পড়ে, তখন বিয়ের কথা কেন আসবে। তো মোটামুটি আমাকে একটু প্রথম দিকে জোরই করতে হয়েছে। তো এমন ঠিক আছে, খালি এনগেজমেন্ট থাক। তো কপাল ভালো, এনগেজমেন্টের দিনে ওদের আত্মীয় স্বজন বলছে আরে এনগেজমেন্ট ছেলে থাকে বিদেশে, আবার আসে কি না আসে, তো মেয়ের ফিউচার কী হবে, এইখানেই বিয়ে কাবিন কী বলে ওটা করায় দাও। তো তখন আমাকে দৌড়ে আসছে আমার ভাই বোনরা, এরা কী বলে, আমাদের করলে অসুবিধা কী, আজ হোক কাল হোক তো করতে তো হবেই। তো তখন আমি আবার ওদেরকে সিগন্যাল দেওয়াতে তখন ওই এনগেজমেন্ট ফাংশনটাই একটা আমাদের বিয়ের ফাংশন হয়ে গেছে। এবং তারপর থেকেই তা আস্তে 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 টাইম গড়ালো। আমি ওখানকার কাজ ছেড়ে চলে এসে তারপরে আমরা আমাদের ম্যারিড লাইফে চলে গেলাম। আসলে যতই শুনছি ততই বিস্মিত হচ্ছি, নিশ্চয়ই দর্শকরাও বিস্মিত হচ্ছেন, আরও বিষয় নিশ্চয়ই সামনে আছে। তবে একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পরে এসে আমরা আবারও যুক্ত হচ্ছি। দর্শক, নিটোল টাটা বিজনেস আওয়ারে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি নিটোল টাটা বিজনেস আওয়ারে। আজকে আমাদের সঙ্গে ঈদ আড্ডায় যুক্ত রয়েছেন নিটোল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ। আমরা বিয়ের অধ্যায় শুনছিলাম, সেলিমা আপাকে পাওয়ার গল্প শুনছিলাম, তারপরেও জীবনে অনেক চড়াই উতরাই আপনি পেরিয়ে এসেছেন। এমন কোনো ঘটনা আছে যেটি আপনার সারা জীবনের জন্য দাগ কেটে গেছে? হ্যাঁ, হয়তো এরকমই হয়। তখন তো আমরা গাড়ি আসতো, মিনি বাসগুলো আসতো জাপান থেকে রিকন্ডিশনড। তো সেলিমাও আমার সাথে এই বিক্রির এতে থাকতো। তো তখন আমিও আর 2 জন মাত্র লোক ছিল। তো একটা গাড়ি আসছিল, তা একবার কাস্টমার দেখছে গাড়িটা। তো অ্যাকচুয়ালি গাড়ি তো এগুলো রিকন্ডিশন গাড়ি, তো সিট একটু ফাটা বা ছেঁড়া ছিল। তো আমি তো খেয়াল করিনি, সেলিমা খেয়াল করেছে। তো কাস্টমার যাওয়ার আগে সেলিমা ওই ফাটা সিটটার মধ্যে বসে পড়েছে যাতে না দেখতে পারে, তাহলে গাড়িটা সেল হতে পারে। তো এই যে 2 জন মিলে যে একটা বিজনেসকে ডেভেলপ করা, আর সেলিমা সবসময় খুব তীক্ষ্ণ কুইক সেন্স আছে তার, এবং সে অ্যাকাউন্টিংয়েও সে খুব স্ট্রং এবং ম্যানেজমেন্টে আরও ভালো স্ট্রং। তো এই ইনসিডেন্টটা যে সেলিমা লাভ দিয়ে কেন বসলো ওখানে, আমি পরে জিজ্ঞেস বলে দেখো কী অবস্থা, দেখো এটা ঠিক করে তারপর দিতে হবে কাস্টমারকে।
তো এই জিনিসগুলো তার খুব সেন্স খুব স্ট্রং। তো আমি এটা মনে থাকে, আমার অনেক দিন মনে থাকবে, এটা সব সময় মনে থাকবে। আর এখন তো আমরা আমাদের গাড়ি কোথায় আছে, কি আছে, কোন স্টকে কত, এত আমাদের সব লোকজনই করে, আমরা তো এগুলো খুব একটা দেখি না। তবে এগুলো মনে দাগ কেটে থাকে যে আমরা একদম গ্রাসরুট লেভেল থেকে কিন্তু আমাদের বিজনেস শুরু। আমরা কিন্তু লাইফ এনজয় করেছি এবং আমরা সারা ইউরোপও ঘুরে বেড়াচ্ছি। ইয়াং বয়সে ঘুরলে যে মজাটা থাকে সেটা বড় হয়ে অতটা পাওয়া যায় না। তার সাথেও আমরা অল্পের মধ্যেই সন্তুষ্ট ছিল। আমার মনে আছে আমরা কলকাতায় গিয়েছিলাম, তখন তো আর আমরা এরকম 5 স্টারে থাকতে পারতাম না, আমরা ছোটোখাটো হোটেলে থাকতাম। তো এখন তো 2 বেলা আমরা খুব ভালো খাওয়া খেতাম না। তো আবার দুপুরে ওই দুধ আর যে আমুল দুধের ওখানে একটা রোল ছিল, বাচ্চার একটা রোল, এটা খেতাম। এইটার মধ্যেই আমাদের আনন্দ ছিল। তো আমি এটাই মনে করি যে ইয়াং কাপলরা তারা প্রথম থেকেই লাক্সারিতে চলে গেলে পরে কিন্তু আর কিছু করতে পারবে না। সেজন্যই তাদেরকে এই লাইফটাও আস্তে আস্তে বিল্ড করে উপর দিকে উঠবে, আর সেখানেই কিন্তু সার্থকতা, সেখানেই কিন্তু আনন্দ। আপনার পরের জেনারেশন যদি বলি, আপনার ছেলে মেয়ে, সন্তান, নাতি, তাদেরকে নিয়ে আপনি খুব সুখে আছেন, তাদেরকে নিয়ে কোনো স্মৃতি যদি আপনার উল্লেখযোগ্য? হ্যাঁ, নিটোল নিলয় যখন ওরা বিয়ে হয় নাই, ওদেরকে নিয়ে আমরা যখন কক্সবাজার গেছি, ইউরোপ গিয়েছি, তাও মনে আছে যে ওরা ছোটো ছিল তখন আমরা বেলজিয়াম গিয়েছিলাম। তো বেলজিয়ামে যখন গিয়েছিলাম ওরা আমাদেরকে একটা ডায়মন্ড কাটিংয়ের দোকানে নিয়ে গেছিলো। তখন তো বাচ্চারা ছোট ছোট, তখনই সেলিমা বলল, শোনো ওদের জন্য বিয়ের আংটি কিনে নিই, অল্প দামের, কিন্তু এই যে সবচেয়ে বেস্ট জায়গা, ছোট্ট ছোট মানে নর্মাল মানুষের জন্য যে আংটিটা কেনা, ওর বউদের জন্য কিনবো এখানে। তো এটা আমার মনে পড়ে যে তখন থেকেই কিন্তু সিনেমা ফিউচার দেখা শুরু করেছে এবং সত্যি সত্যি সেই আংটিগুলো কিন্তু তার 2 ছেলের বউকে সে দিয়েছে। আমি এটা বলবো যে ছেলেরা মোটামুটি স্ট্যাবলিশ হয়ে গেছে এখন, নাতিগুলো তাদের স্ট্যাবলিশমেন্ট দেখব ইনশাল্লাহ। এবং সবচেয়ে বড় যেটা আছে সেটা আমি থাকতে থাকতে যাতে সে জয়েন করে, এটাই হলো আমার আশা। এত সব প্রাপ্তির মাঝেও জীবনের কোনো বাকি কোথাও কি কোনো অতৃপ্তি রয়ে গেছে? টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, আমার ডিমান্ড সবসময় আমি কম রেখেছি পারপাসলি। যখন আমাকে SBI 82-83 সনের দিকে 2 কোটি টাকা স্যাংশন দিল আমার ব্যবসার জন্য, তখন আমি ভাবছিলাম যে বোধহয় আমার আর কিছু লাগবে না দুনিয়াতে। আজকে হাজার হাজার কোটি টাকা আমরা বিজনেস করছি, কোথায় চলে গেছে সেই 2 কোটি? তো এই যে ইনসেসিয়েবল যে বিজনেসের সাইড, এটা যদি পার্সোনাল লাইফে নিয়ে আসো তাহলে কিন্তু দুঃখ আসবে, সুখ আসবে না। সুখ হলো যেই লেভেলেই থাকবে না কেন, ইউ শুড বি হ্যাপি ইন দ্যাট লেভেল। এবং আমি আল্লাহর রহমতে, যখন আমাদের কিছুই ছিল না, 4টা বেতের চেয়ার আর একটা জুটের কার্পেট 4x6 দিয়ে আমার ড্রয়িং রুম সাজানো, সেখান থেকে আমার যে হ্যাপিনেস, আজকে আমার একই হ্যাপিনেস আছে। তো আমি এটা বলবো যে নাতি, ছেলে এবং আমরা প্রত্যেকে আমি এইটা দেওয়ার, এই ফিলিংটা দেওয়ার চেষ্টা করি, বি হ্যাপি অ্যাট হোয়াট এভার লেভেল ইউ আর অ্যান্ড ট্রাই টু কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি। সোসাইটি থেকে ইলিগেলি কিছু নিয়েও না, দেওয়ার চেষ্টা করো। দ্যাটস হাউ ইউ ডান। একজন সফল উদ্যোক্তা হিসেবে, ব্যবসায়ী হিসেবে আপনি যারা নতুন প্রজন্মের যারা উদ্যোক্তা হতে চাচ্ছে বা যারা এই জগতে প্রবেশ করেছে, তাদের জন্য আসলে আপনার উপদেশটা কি হবে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা মাথায় রাখতেই হবে। যত ডিসঅনেস্ট হবে তত সমস্যা আসবে। সো অনেস্টি থাকলেই ট্রান্সপারেন্সি আসবে। সেকেন্ড হলো ট্রাস্টওয়ার্দি হতে হবে। ব্যাংক যাতে আনলিমিটেড ফান্ড তোমার দিতে পারে, বিকজ ইউ নেভার হ্যাভ ফেইল ইন ইয়োর ব্যাংক রিপেমেন্টস। আমার প্রথম দিন থেকেই নীতি ছিল যে ব্যাংক থেকে টাকা নিলে ব্যাংকের টাকাটা ইজ মোর ভ্যালুয়েবল দেন মাই ওন, তাকে টাকাটা আগে ফেরত দিতে হবে। এবং আল্লাহর রহমতে আমি এই জিনিসটা পলিসি করেছি এবং এত বছর ধরে বিজনেস করছি, আল্লাহর রহমতে কোনো ব্যাংক বলতে পারবে না যে আমার ডিফল্ট হয়েছে। থার্ড হচ্ছে
যাই আয় করো 10% উঠিয়ে রাখো ফর ফিউচার। আজকে যদি আমি 100 টাকা আয় করি, 10 টাকা অটোমেটিক আমার সিস্টেম থেকে এটা উঠে রাখে, সো দ্যাট আমাদের যদি কোনো বিপদ আসে ওই টাকা আমরা ভাগাতে পারবো। সিম্পল, আমরা এই কোভিডে যে বড় বিপদ আসছিল সেখানে কিন্তু আমাদের যত টাকা জমানো ছিল সারা জীবনের সব কিন্তু ভাঙিয়ে সব ব্যাংকে দিয়ে দেওয়া হয়েছিল, তাতে আমাদের লোন বার্ডেনটা কমে গেছে। তো এইগুলো কতগুলো জিনিস যারা নতুন যারা আসছে তাদের ভিতরে বিসমিল্লাহ থেকে ইনকর্পোরেট করতে হবে যে আমরা ব্যাংক থেকে ঋণ নেবো, ইয়েস যত ইচ্ছা ঋণ নেবো, কিন্তু ঋণ আমি ফেরত দিতে পারবো কি না ইন টাইম সেটা মাথায় রেখেই যাতে ঋণ নেয়। এবং লাস্ট যেটা বলবো, ইনোভেশন, অলওয়েজ বি এহেড অফ দ্য রেস্ট। নতুন কিছু করো যেটা অন্যরা এখনও করে নাই, ইন ইউর ওন ফিল্ড, অ্যান্ড ডু দ্যাট বিজনেস যেটা তোমার ভালো লাগে। দ্যাটস অল। এটা করলে দে উইল বি অল সাকসেসফুল ইনশাআল্লাহ। এখন যারা বিজনেস করছে বা শুরু করতে চাইছেন তাদের সাথে আপনারা যখন শুরু করেছিলেন এই চ্যালেঞ্জগুলোতে কি পার্থক্য কেমন? অনেক পার্থক্য। আমাদের সময় ইন্টারনেট ছিল না, নলেজ ছিল না, ইনফরমেশন ছিল না। আমরা টেলিফোনে কথা বলতে পারতাম না, কল বুক করে কথা বলতে হতো। আর এখন তো আপনি রঙিন দেখছেন, কথা বলতে পারছেন, যে কোনো ইনফরমেশন আপনার ফিঙ্গার টিপসে, আপনি গুগলিং করলেই পেয়ে যাচ্ছেন, ব্রাউজিং করলেই পেয়ে যাচ্ছেন। এখনকার দিনে যারা ছেলে মেয়েরা যারা ব্যবসা শুরু করবে, ইনফরমেশন কিন্তু ওদের কোনো গ্যাপ নাই। গ্যাপ হচ্ছে এফিসিয়েন্সি। ইউ হ্যাভ টু লার্ন টু বি মোর এফিসিয়েন্ট দেন আদার্স। এফিসিয়েন্সিটাই তাকে প্রফিটটা এনে দেবে। আগে যেমন ইনফরমেশন গ্যাপে 2 টাকা জিনিস 3 টাকায় বেচলে মানুষ বুঝতো না। এখন একটা মোবাইল ফোন যদি কেউ বলে এটার দাম 20,000, ওই নাম্বারটা দিলেই ওই পরের সেকেন্ডেই বলবো ভাই এটা কী বলেন 10,000 টাকা পাওয়া যাচ্ছে, এই যে এখানে দেখেন। চ্যালেঞ্জ করতে পারে কাস্টমার, কিন্তু আগে পারতো না। আগে নিড বেসে ওরা নিয়ে নিত। তা আমি যেটা বলবো, আগের দিনে আমরা যে একটু ইজিলি প্রফিট করতে পারতাম, এখন এই ইজিলি প্রফিট তারা করতে পারবে না। কম্পিটিশন ইজ ভেরি হাই বিকজ ইনফরমেশন একদম ফ্ল্যাট হয়ে গেছে, সবার কাছে আছে। দ্য ওনলি ওয়ে ইউ ক্যান মেক মানি ইজ থ্রু ইউর ওন এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি হবে থ্রু নলেজ কালেকশন, কাস্টমার প্রতি আরও মায়া করা, কাস্টমারদের নিডকে স্টাডি করা, এবং যেটা দরকার সেইটাই কাস্টমারকে দেওয়া। উইল বি সাকসেসফুল মাশাআল্লাহ। আমরা আবারও একটি বিরতি নিচ্ছি। বিরতির পরে আরও অর্থনৈতিক বিষয় আপনার কাছে অনেক কিছু জানার আছে, সেই বিষয়গুলো জানার চেষ্টা করব। দর্শক, নিটল ডাটা বিজনেস আওয়ারে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা নিটল ডাটা বিজনেস আওয়ারের ঈদ আড্ডা এবং সাফল্যের গল্পে আছি। আমাদের সঙ্গে আছেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতুফ আহমদ। এবারে আমরা একটু অর্থনীতির বিষয়ে আপনার কাছে জানতে চাই। আমাদের দেশের এখনকার যে অর্থনৈতিক পরিস্থিতি, সেখানে কি কি চ্যালেঞ্জ আছে এবং সেই চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে মোকাবেলা করা যায়? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। এটা সরকার রিকগনাইজ করেছেন যে 10% করে এই যে ইনক্রিজ চলছে অ্যারাউন্ড 10, এটা ঘাতক পর্যন্ত প্রান্তিক লেভেলের মানুষরা সহ্য করতে পারবে। সেজন্য সরকার দৃঢ় একটা সিদ্ধান্ত নিয়েছে যে নিত্য প্রয়োজন জিনিসগুলোর দাম কমাতেই হবে, যে করে হোক। যার জন্য ওনারা 2% সোর্স ট্যাক্স কমিয়ে 1 করেছে। আমি অবশ্য সাজেশন দিয়েছি এটাকে 0 করে দেওয়া, অন্তত 1 বছর 1.5 বছরের জন্য, আর প্রয়োজনে ভর্তুকি দেওয়া। এবং নিত্য প্রয়োজনীয় যারা ডিল করেন, যারা ব্যবসা করেন, বড় বড় ব্যবসা করেন, তাদের সাথে সরকার একটা ডায়ালগ স্টার্ট করা, যাতে এই যে কোটি কোটি মানুষ যারা আজকে কষ্ট পাচ্ছে তাদের কষ্ট লাঘব করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। একটা সরকারের প্রধান যে লক্ষ্য সেটা হলো সবার মুখে হাসি দেওয়া। এই যে হাসি ফোটানোটা, এটা কিন্তু গরিবদের বেশি ফোটাতে হবে, কারণ তারাই তো সংখ্যা বেশি। তা আমি এবারে একটা চ্যালেঞ্জ হলো এটা যে নিত্য প্রয়োজনীয় দাম কমানো। সেকেন্ডটা হচ্ছে যে ডলার ক্রাইসিস। তো ডলার ক্রাইসিস, ব্যাংক ইন্টারেস্ট, এগুলো সব ম্যাক্রো ইকোনমিকের জন্য ঝামেলা। কারণ দেশের বাইরে যেসব সমস্যাগুলো আছে, যুদ্ধ, কোভিড, এইসবে আমরা কিন্তু সেইভাবে ডলার এখনও পাচ্ছি না। তারপরেও আমি আমাদের যারা বিদেশি ডলার পাঠান, এত হার্ড কাজ করে, এনআরবিস,
যারা মিডল ইস্ট থেকে বা অন্য দেশ থেকে পাঠাচ্ছেন তাদের কিন্তু আমি স্যালুট জানাই, কিন্তু তারা যে টাকাটা পাঠাচ্ছে বলে আমরা কিন্তু এই টাকাটা কাজে লাগাতে পারছি। যার জন্য আমি অনেক সময় বলেছি যে আজকে তাদেরকে রেড কার্পেট ওয়েলকাম দেওয়া উচিত। তারা যাওয়ার সময় তো শুডবি ইজিলি তারা যেতে পারে এমন ব্যবস্থা করা উচিত। আসার সময় যে তারা ইজিলি আসতে পারে, একটু কাপড় চোপড় কিছু নিয়ে আসে, জিনিসপত্র নিয়ে আসে আত্মীয় স্বজন, তাদের কাস্টম ধরে ইজিলি করে দেওয়া হয়, এটা করে দেওয়া উচিত। কারণ তারাই কিন্তু আজকে আমাদেরকে বাঁচিয়ে রাখছে। আর একটা বলবো যে চ্যালেঞ্জ, সেটা হলো যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে আমরা যে আজকে জিনিসপত্র আনতে পারছি না, র মেটেরিয়াল আনতে পারছি না, তার জন্য শিল্প কিন্তু পুরো দমে চালাতে পারছি না আমরা। এটাকে সরকার যত তাড়াতাড়ি এটা সলিউশন দিতে পারবেন, তত বেশি আমাদের প্রোডাকশন বাড়বে এবং তত বেশি আমরা কম দামে বেশি জিনিস সাপ্লাই করতে পারবো। তো এই চ্যালেঞ্জগুলো রিকগনাইজড, আমরা বাজারে দেখেছি সরকার এগুলো সব বুঝেছেন, জানছেন এবং ওনারা ওনাদেরভাবে চেষ্টা করছেন। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিগত 15 বছরে 15টা বাজেট দিয়েছেন, আগে তো দিয়েইছেন। তো প্রত্যেকটা বাজেট কিন্তু আমরা দেখেছি একটা বৈশিষ্ট্য ছিল যে প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, ব্যবসা বাণিজ্যকে সচল রাখা, শিল্পকে সচল রাখা, এনকারেজ করা। তো এবারে চ্যালেঞ্জ বেশি, তারপরেও আমার কাছে মনে হয় বাজেট এন্ডে যেটা হবে সেটা এই ধারাতেই থাকবে। বিরোধী মতগুলোর দিক থেকে বা অনেক সাধারণ মানুষের মধ্য থেকে এই ধরনের একটা বক্তব্য এসেছে যে সরকার অনেক বেশি রাজস্ব আয় বাড়ানোর দিকে জোর দিয়েছে, কিন্তু জনগণের তো ব্যয় বাড়ছে, সে জনগণের আয় বাড়ানোর দিকে কি কোনো জোর দেওয়া হয়েছে কিনা এই বাজেটে, আপনি কি মনে করেন? বিগত দিনের দিকে চিন্তা করছি, সেই হিসাবে মনে হচ্ছে একটা বার্ডেন। কিন্তু রিয়েলি যদি আপনি ক্লোজলি দেখেন, যারা ট্যাক্স অ্যান্ড ভ্যাট দেয় তারা সংখ্যা অনেক কম। কারণ বাইরে কি যারা আছে তাদেরকে যদি ভ্যাট আর ট্যাক্স নেটে না আনতে পারেন, তাহলে কিন্তু আপনার এই বাজেট কোনো দিনই বড় হতে পারবে না। তো সেইখানে সবার মানসিক চেঞ্জটা আনতে হবে। এনবিআরকে আরও ফ্রেন্ডলি হতে হবে, এনবিআর ওদের সাথে বসবে, কথা বলবে, আর ট্যাক্স সিস্টেমটা খুব সিম্পল করতে হবে। বিদেশে যে যার ট্যাক্স যে যার দেয়, আমাদের এখানে একটা ট্যাক্স দিতে গেলে আরও 2-4 জন লোক লাগে, ভাই আমরা ঠিক করে দাও তো। কেন এটা হবে? এত কমপ্লেক্স কেন হবে? বছরে একবার কেন আমাকে রিটার্ন করতে হবে? কেন আমি মান্থলি রিটার্ন দিয়ে শেষ করতে পারি না? কেন 5 বছর পরে অডিট হবে? ভাই 3 মাস পর অডিট করে আমাকে সার্টিফিকেট দিয়ে দাও না। ঝুলিয়ে রাখার যে টেন্ডেন্সি আর কমপ্লেক্স সিচুয়েশনটা যেটা করার যে টেন্ডেন্সি, এখান থেকে যত তাড়াতাড়ি আমরা বেরিয়ে আসতে পারবো, যতটা স্বচ্ছ সিম্পল করতে পারবো, আর যত ট্যাক্স রেটটা কমায়, যে মানুষ যে দিতে কষ্ট না হয়, এমন রেঞ্জের ট্যাক্স রেটটা না আনি, তাহলে কিন্তু সবাই ট্যাক্সটা দিবে না। আর সবাই ট্যাক্স যদি আমাকে অল্পও দেয়, এখন হচ্ছে অনেক গুণ বেশি আমাদের ট্যাক্স এসে যাবে। সাধারণ জনগণের আয় বাড়ানোর জন্য কি থাকছে এই বাজেটে? যদি আমরা সবাই চাকরি চাই, তাহলে যদি চাকরি না পায় তাহলে আয় বাড়বে কোত্থেকে? এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন, সেলফ এমপ্লয়মেন্ট করো। তুমি নিজে মাছের খামার করো, নিজে হাঁস মুরগির খামার করো, তোমার গ্রামে যদি থাকে সবজি বাগান করো, দেখবে কিন্তু অনেক আয় চলে আসবে। সেলফ এমপ্লয়মেন্ট করবে, তুমি এমপ্লয়মেন্ট নেবে মানুষকে, দ্যাট ইজ হার স্টেটমেন্ট। এবং সেটা আমাদের যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের আয় বাড়বে। সেক্ষেত্রে যারা শিক্ষিত বেকার আছে, তরুণ যুবক আছে সারা দেশে ছড়িয়ে ছিটে, তাদের পুঁজির যে বিষয়টি, মাইন্ডসেট ঠিক থাকলে অবশ্যই সে কিন্তু সাকসেসফুল হবে। আজকে সেই 6 লাখ টাকা যেই করে হোক সে জোগাড় করে নিয়ে আসে দেয়, তারপরে তো ইটালির থেকে নৌকা গিয়ে ডুবে মরে যায়। ওইটা ভালো না নিজের দেশে সেলফ সাফিসিয়েন্ট হওয়া ভালো? এই জন্য আমি মনে করি যে আমাদের যারা ইয়াং পিপল আছে, তারা যে অন্ধের মতো ছুটে যাচ্ছে, এটা কিন্তু দেশের জন্য খুব লং টার্মে খুব ভালো বেনিফিট দেবে না। স্কিল শিখে বৈধ চাকরি নিয়ে যারা বিদেশে যাবে, হিউজ অ্যামাউন্ট অফ তখন কারেন্সি নিয়ে আসতে পারবে। স্কিলটা শিখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু উনি স্কিলের জন্য অনেক টাকা দিচ্ছেন এবং স্কিল ডেভেলপমেন্ট করতে হচ্ছে। যদি আয় ইনকাম বাড়াতে হয়, স্কিল নিতে হবে, স্কিল করে বাইরে যান, অথবা সেলফ এমপ্লয়মেন্টে দেশে থাকেন। এই দুটো উপায়ে তাদের কিন্তু ইনকাম বেড়ে যাবে। তাহলে সেই যে তরুণ উদ্যোক্তারা, তাদের মাইন্ড সেট আপের কথা আপনি বললেন,
তাদের গাইডলাইন দেবার মতো কি কিছু করা হচ্ছে, বা উদ্বুদ্ধ হবে সবাই মিলে, যদি এটা মাইন্ডসেটআপেরই বিষয় হয়, সব তরুণ উদ্যোক্তারা বা সম্ভাবনাময় উদ্যোক্তারা যে উদ্বুদ্ধ হবে, তার জন্য কি কিছু কার্যক্রম আছে কিনা? হ্যাঁ, সরকারি কার্যক্রম তো আছে, যেমন A2I আছে। আমাদের ইয়াং ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু রোবট বানাচ্ছে, বম ডিসপোজাল ইউনিটস বানাচ্ছে, AI এর উপরে অনেক অ্যাডভান্স হয়ে গেছে। ডিজাইন ড্রয়িং করছে তারা, তাদের ডিজাইন ড্রয়িংয়ের উপরে কিন্তু বিদেশে গাড়ি হচ্ছে, মোটরসাইকেল হচ্ছে, এরোপ্লেন হচ্ছে, রকেটসও হচ্ছে। তো এই ক্যাপাসিটিগুলোকে আমাদের ইউজ করতে হবে। তো এইসব হাই টেকনোলজির উপরে এখন কিন্তু ওয়ার্ল্ড চলে যাচ্ছে। আমি এটা মনে করি যে যারা ইয়াং এন্টারপ্রেনার্স আছে তাদেরকে এখন তাদের চিন্তাধারাটা নিতে হবে রোবোটিক্সে, ড্রোনসে, তারপরে AI এর উপরে, এবং পুরো জিনিসটাকে নিয়ে নতুনভাবে চিন্তা করতে হবে। আপনি বলছিলেন যে তরুণরা খুব এখন বিদেশমুখী, সেটা না করে দেশে থাকার কথা বলছেন। তো তাদের জন্য কি কি সম্ভাবনা জায়গা তৈরি হচ্ছে, বা ভবিষ্যৎটা কেমন তাদের ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশে? বাংলাদেশে যদি আমরা দেখি, আমাদের সিংহভাগ জিনিস কিন্তু আমরা আমদানি করি। যেমন তেল, সয়াবিন তেল, মানে মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ডলারে আমদানি হয়। কেন? আমরা যে সয়াবিন তেল আমরা না খেয়ে যে সরষা খাই, সরষার ফিল্ড করি, এরকমভাবে যদি আরও অন্য কোনো তেল দিয়ে আমরা রান্না করতে পারি। তারপরে আমরা নিজেরাই গরুর ফার্ম করে মিল্ক করে সেই মিল্ক পাউডারটা আমরা দিতে পারি। হিউজ ডিমান্ড বাংলাদেশে। আজকের পৃথিবীতে যাদের কাছে মানুষ আছে তাদের কাছে গ্রোথ আছে। আচ্ছা, কানাডা কিন্তু গেলে দেখবে যে বড় বড় অ্যাডভার্টাইজমেন্ট দেয় যে মানুষ লাগবে, মানে ওরা ওয়েলকাম করছে। আর আমাদের এখানে মানুষই আছে। তো মানুষের যে অ্যাসেটটা, এই অ্যাসেটটা আমাদের দেশের জন্য একটা বিরাট একটা প্লাস পয়েন্ট। এই মানুষই কিন্তু আমাকে গ্রোথকে হেল্প করতে হবে। এই মানুষ যদি আমি তাদের হাতটা ইউজ করতে পারি, তাহলে এরা আমার সব বিরাট একটা স্ট্রেংথ হয়ে গেল। যদি হাতটা না ইউজ করতে পারি, তাহলে তারা বার্ডেন হয়ে যাবে। এই জন্যই স্কিল ডেভেলপমেন্ট এবং আমাদের মানসিক চেঞ্জটা, যে আমরা ক্ষেত খামার করব, খেতে কাজ করব। আজকে যদি গ্র্যাজুয়েটকে আমি দেখেছি নিউ ইয়র্কে ট্যাক্সি চালায়, তা আমার দেশে তুমি ক্ষেত করলে অসুবিধা কী? তো মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, এবং সব কাজই তার ভিতরে একটা আমি বলবো স্ট্রেংথ আছে, নিজেদের ইমেজটা ভালো আছে। কিন্তু কাজ ছোট বড় না, কাজ কাজই। কাজের মধ্যে থাকতে হবে, কাজ শিখতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে, দেশকে ডেভেলপ করতে হবে, তখনই সার্থকতা। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে ঈদ আড্ডায় যুক্ত হবার জন্য, এবং আপনার অনেক বিষয়ে আসলে আমাদের সঙ্গে আপনি শেয়ার করলেন, সেগুলো নিশ্চয়ই দর্শকও জানতে পারলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আবারও ঈদ মোবারক। ঈদ মোবারক তোমাকে, নিউজ 24কে এবং নিউজ 24-এর দেশে বিদেশে অগণিত শ্রোতাদেরকে আমি আমার মন প্রাণ থেকে জানাচ্ছি ঈদ মোবারক।